স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। আমি আছি আতিফান জুবান। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সারা দেশে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটে ভোগান্তি, বাস বন্ধ থাকায় নৌপথ ও ট্রেনে যাত্রীদের ভিড়। বাস বন্ধ থাকায় রেলে ও নৌপথে যাত্রীদের ভিড়। ঘোষণা ছাড়াই লঞ্চের ভাড়া নেওয়া হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ বেশি। ঢাকায় বাড়লেও বগুড়া সহ বিভিন্ন জেলায় কমেছে সবজির দাম, লোকসানের আশঙ্কায় চাষি ও পাইকারি ব্যবসায়ীরা। ছয় বছরে বিদেশে পাচার করা মোট 1167 কোটি টাকা জব্দ করেছে দুদক। প্রক্রিয়াধীন আরও 1000 কোটি। এবং প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দেয়া শুরু। 14,000 কেন্দ্রে টিকা পাবে 70 লাখ মানুষ। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট। রাজধানী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিভিন্ন বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গুনতে হয় বেশি ভাড়া। এছাড়া ট্রাক চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনেও ব্যাঘাত ঘটে। পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে সরকারি সংস্থা বিআরটিসি ছাড়া আর কোনো বাসের দেখা মেলেনি। বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষ অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ও হিউম্যান হলারে বাড়তি ভাড়া দিয়ে পৌঁছান গন্তব্যে। দূরপাল্লার যাত্রীদের ভ্যান, পিকআপ সহ বিভিন্ন বিকল্প যানবাহনে চলাচল করতে দেখা যায়। ভাড়ার কথা তো বলাই যায় না। ড্রাইভাররা যা বলতেছে, সিএনজি ড্রাইভার কিংবা অন্য কেউ যা বলতেছে তাই দিতে হচ্ছে। মন্ত্রী সাহেব যেহেতু বলছিল যে সবকিছু শিথিল হওয়ার জন্য আহ্বান করছিল, তো সেক্ষেত্রে আজকে ভাবছিলাম যে হবে, তো আশা করতেছি নেগেটিভ। রাজধানীতে চলা বিআরটিসির বাসগুলোয় ছিল অতিরিক্ত ভিড়। যানবাহন না পেয়ে অনেকে হেঁটেই রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে পরীক্ষা সহ নানা প্রয়োজনে রাজধানীতে এসে ধর্মঘটে আটকা পড়েছেন অনেকে। ফেরার বাস না পেয়ে লঞ্চ, ট্রেন বা বিকল্প যানবাহনে যাত্রা করছেন তারা। যেখানে 100-150 টাকায় চলে যেতাম, সেখানে এখন 250-300 টাকা চাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। ভাড়া ছিল 120 টাকা, 100 টাকা, কিন্তু এখন ভাড়া চাচ্ছে 500 টাকা। এখন আমরা 500 টাকা করে যাইতে আমাদের সম্ভব হচ্ছে না। যাচ্ছি যশোর, ভাড়া নিচ্ছে 1300 টাকা করে। সরকার বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করে। এই সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে পরিবহন মালিক শ্রমিক সমিতি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবশেষ পরিস্থিতি জানাতে এবার মহাখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, প্রতিবেদনে যেমনটি দেখছেন সাধারণ মানুষ একেবারেই জিম্মি হয়ে গেছে। পরিস্থিতি কেমন দেখছেন? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আতিফা, এই মুহূর্তে আমি মহাখালী বাস টার্মিনালে আছি। সকাল থেকে আমি এখানে সকাল শুরু করেছিলাম, এখান থেকে মানুষের ভোগান্তি নিয়ে। পরবর্তীতে আমরা গাবতলীতে গিয়েছিলাম, আবার গাবতলী ঘুরে আমরা মহাখালীতে এসেছি। এখনও আমরা লক্ষ্য করছি যে এই সব টার্মিনালে কিন্তু অনেক লোকই তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য আসছেন এবং এসে আবার স্বপ্নভঙ্গ হওয়ার মতো তারা আবার ফিরে যাচ্ছেন। কেউ কেউ বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন। সকাল থেকে এসে যে বিষয়গুলো আমাদের সামনে উঠে এসেছে সেটি হলো গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেট কার, মাইক্রো, হিউম্যান হলার এবং পিকআপ সহ অন্যান্য যে পরিবহন আছে সেই পরিবহনগুলো ঢাকার বাইরে যেতে কিন্তু অনেক ভাড়া গুনতে হচ্ছে। যেমন আমরা গাবতলীতে ছিলাম, 100 টাকা করে পাটুরিয়াতে যাওয়া সম্ভব হতো, কিন্তু সেখানে 500 টাকা করে নেওয়া হচ্ছিল প্রাইভেট গাড়িগুলোকে। এবং প্রাইভেট কারের যে সংশ্লিষ্ট ড্রাইভার আছে তার সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আমরা যে সাধারণ সময় যে একটা ট্রিপ 2000 টাকা করে যেভাবে যাই, সে একইভাবে 4 জন মানুষ আমরা 2000 টাকা করে নিয়ে যাচ্ছি, আমরা এক্ষেত্রে ভাড়া বাড়াইনি। এটা হলো তাদের দাবি। কিন্তু যাত্রী সাধারণ যারা বলছেন যে তাদের উপরে একটা বাড়তি চাপ পড়ছে এবং এই চাপ থেকে তারা আসলে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বারবার আবেদন জানাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম মালিক সমিতির এনায়েতুল্লাহ সাহেবের সাথে। উনি যেটি জানিয়েছেন যে আগামীকালকে যে সরকারের বিআরটিএ কর্মকর্তাদের সাথে মালিক শ্রমিক সংগঠনের যে বৈঠক আছে সেখানে তারা সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এবং তার আগে এই সমস্যার সমাধান হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
একই সাথে এই ভাড়া নৈরাজ্যের যে বিষয়টা উঠে এসেছে সেটি যদি সমাধান না করা হয় তাহলে কিন্তু এই ভোগান্তি আরও বাড়বে। ইতিমধ্যে পণ্য পরিবহন সহ অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেই তার ফলে কিন্তু পণ্য পরিবহনের দাম বেড়ে গেছে। তাই সংশ্লিষ্ট সবাই চাচ্ছে যে এই মুহূর্তে যদি ভাড়া সমন্বয় করে সরকার দ্রুত পদক্ষেপ নেওয়া, যত দ্রুত পদক্ষেপ নিবে তত দ্রুত এই মানুষের এই জনভোগান্তি, এই সমস্যাটার সমাধান হবে এবং একটা জনমনের স্বস্তি ফিরে আসবে। আতিফা। রাজধানী মহাখালী থেকে পরিবহন ধর্মঘটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। আজও সারা দেশে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাস ও ট্রাক চলাচল। কোনো জেলা থেকে ছেড়ে যায়নি যাত্রীবাহী বাস। এতে চাপ বেড়েছে ট্রেনের ওপর। টিকিট না পেয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। এদিকে ধর্মঘটের প্রভাবে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেওয়া ব্যাহত হচ্ছে। শনিবার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে জনভোগান্তি আরও বেড়েছে। সকাল থেকেই সড়ক মহাসড়কে যানবাহনের জন্য মোড়ে মোড়ে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। যানবাহন কম থাকায় অতিরিক্ত ভাড়ায় মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশায় দূরপাল্লার গন্তব্যে যেতে হয়েছে যাত্রীদের। ভাড়া তো ডাবলের থেকেও বেশি। যেখানে আমার কুমিল্লায় ভাড়া আসে 70 টাকা 80 টাকা 150 টাকা ভাড়া দিয়ে আমি এখানে আসছি। কাজে যাইতে হবে, এই জন্য ভাড়া বেশি দিলেও যাবো না, কিছু করার নেই। বাস বন্ধ থাকায় ট্রেনে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন অনেকেই। এছাড়া অনলাইনে টাকা দিয়ে টিকিট কাটার পরও টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। গত রোববার দিন অনলাইনে টিকিট কাটা হয়েছে, সেই টিকিট সে টাকা রিসিভ করে নিয়ে গেছে, আমাদের মোবাইলে আসে টাকা রিসিভ করছে, কিন্তু আজ পর্যন্ত টিকিট দেয় নাই। ঢাকা রাজশাহী, রাজশাহী ঢাকা 3টা রেকের অতিরিক্ত একটা করে শোভন চেয়ার সংযোগ করা হয়েছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বরিশাল অঞ্চলে অভ্যন্তরীণ রুট এবং দূরপাল্লার লঞ্চেও ডেকের যাত্রীপ্রতি 100 টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। যেখানে আগে 80 টাকা ভাড়া ছিল, জনপ্রতি ভাড়া হিসাবে 30 টাকা বাড়িয়ে দিচ্ছে। আগের থেকে 50 টাকা বাড়ছে এবং সাধারণ যাত্রী অনেক দুর্ভোগ হয়েছে। আমাদের তো আয় বাড়ে নাই, কিন্তু খরচ তো বাড়ছে। ধর্মঘটের প্রভাবে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেওয়া ব্যাহত হয়। এমন পরিস্থিতি টানা কয়েকদিন ধরে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের। আমরা যেহেতু এফসিএল কন্টেনার এখান থেকে খুলে ডেলিভারি নিই কিংবা অনসিসিস ডেলিভারি দেই, তো এই সকল ট্রাক কাভার্ড ভ্যান যদি বন্ধ থাকে তাহলে আমাদের এই ডেলিভারি পুরোটাই বন্ধ থাকে। বেনাপোলেও ব্যাহত হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এছাড়া চেকপোস্ট এলাকায় আটকা পড়েছে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ধর্মঘটের প্রভাব চট্টগ্রামে কতটা পড়েছে, আর বিশেষ করে চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি জানাবেন। সেখানে পণ্য আনা নেওয়া কি একেবারে বন্ধ? গতকালকে মূলত চট্টগ্রাম বন্দরে 300 কন্টেনারের মতো যেটি বন্দরে আনা নেওয়া করা সম্ভব হয়েছে। তবে আজকে সকাল থেকে সব ধরনের পণ্য অর্থাৎ কন্টেনার আনা নেওয়া কিন্তু চট্টগ্রাম বন্দর একেবারেই বন্ধ বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। প্রতিদিন মূলত চট্টগ্রাম বন্দর থেকে 4000-এর মতো কন্টেইনার প্রতিদিন বের হয়। সেই প্রেক্ষাপটে আজকে বন্ধ এবং এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে 37,000-এর মতো কন্টেইনার বন্দরের ইয়ার্ডে জমা আছে। এটি ধারণ ক্ষমতা বন্দরের প্রায় 49,000, অর্থাৎ আগামী 2 থেকে 3 দিন যদি এই অবস্থা বিরাজ করে তাহলে কিন্তু বন্দরের যে কন্টেইনার রাখার যে জায়গা সংকুলান সেটি হবে না বলে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো এর বাইরে চট্টগ্রাম নগরের অবস্থা যদি বলি, আজকে সকাল থেকে একটি অরাজক পরিস্থিতি চট্টগ্রাম শহরে বলা যায় যে তৈরি হয়েছে। যেহেতু যানবাহন চলছে না সেহেতু আমরা দেখেছি রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত বিভিন্ন পোশাক শ্রমিকরা তারা গন্তব্যে যেতে না পারে ব্যক্তিগত যে সমস্ত যানবাহন বের হয়েছে সেগুলো কিন্তু আটকে দিয়েছে। এবং সেই প্রেক্ষাপটে অফিসগামী মানুষ, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা, বিশেষ করে বিভিন্ন যে পরীক্ষা আছে তাদের পরীক্ষার্থীরা তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। এই প্রেক্ষাপটে আমরা দেখেছি রিক্সা ভাড়া, সিএনজি অটোরিক্সা ভাড়া সেটি 2 থেকে 3 গুণ বেড়েছে। অর্থাৎ যে দূরত্বটি 80 থেকে 100 টাকায় যাওয়ার সুযোগ আছে সেটি 150 টাকার উপরে এখন সিএনজিতে ভাড়া দিতে হচ্ছে। সাধারণ মানুষের জিজ্ঞাসা যে যেই বৈঠকটির কথা বলা হচ্ছে আগামীকাল হবে, সেটি এই পরিস্থিতি তৈরি হওয়ার পরে গত 3 দিনে কেন বৈঠকটি করা গেল না। তবে এর মধ্যে একটি আশার খবর হচ্ছে চট্টগ্রামের পরিবহন মালিকদের একটি পক্ষ, পরিবহন মালিক গ্রুপ, তারা আগামীকাল ভোর 6টা থেকে তাদের এই ধর্মঘট প্রত্যাহার করেছে। তারা বলছে যে যেহেতু রাস্তাঘাটে তাদের আগামীকাল বৈঠক আছে, তার বৈঠকের আগেই তারা মূলত এই ধর্মঘটটি তারা বা এখন যে তারা বাস চালাচ্ছে না এটি থেকে তারা সরে আসছে।
চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল। পরিবহন ধর্মঘটের কারণে দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর সদরঘাটে আসা লঞ্চগুলোতে ছিল যাত্রীদের ভিড়। ঘোষণা ছাড়াই লঞ্চের ভাড়া 1.5 থেকে 2 গুণ বাড়ানো হয়েছে বলছেন যাত্রীরা। এর আগে নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর দাবি জানায় মালিক সমিতি। দাবি মানা না হলে শনিবার দুপুরের পর সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করা হবে, এমনটি জানিয়েছে তারা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে লঞ্চ ভাড়ায়। আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া হলেও আগের চেয়ে দ্বিগুণ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এছাড়া কাউন্টারে টিকিট না থাকলেও কালোবাজারে বেশি দামে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। লঞ্চের কর্মীরাই এ কাজে জড়িত বলছেন তারা। যেহেতু বাস বন্ধ সেই তুলনায় ভিড় বেশি ছিল, তারপরে বাড়তি ভাড়া দিয়ে আসতে হয়েছে আমাদের। তারা বলে ওই যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে তাদের জনপ্রতি 100 টাকা করে বাড়াইছে। কেবিন আগে নর্মালি ডাবল কেবিন ছিল 2000 টাকা, এখন 2500 টাকা নিছে। অনেক কষ্ট করে একটা কেবিন পাইছে, তাও ব্ল্যাকে, তাও আপনার 700 টাকা বেশি দিয়ে টিকিট নেওয়া লাগছে। মালিকপক্ষ জানিয়েছে তেলের দাম বৃদ্ধির কারণে কিছুটা ভাড়া বেড়েছে, তবে নতুন দাম কার্যকরের বিষয়ে বিআইডব্লিউটিএ এর সাথে বৈঠকের পর বিস্তারিত জানানো হবে। তো তেলের দাম 15 টাকা পার লিটারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখনো আমরা এই যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, এটা এখনো আমরা ওইভাবে চিন্তা করিনি। তবে আজকে মালিক সমিতিতে একটা মিটিং আছে, ওই মিটিংয়ের পরে আসলে বোঝা যাবে তারা কি করে। কিন্তু এদিকে ঢাকায় পৌঁছানোর পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতির নেতারা। প্রায় 8 ঘন্টার বৈঠক শেষে সমিতির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব জানান, যৌক্তিক সমাধান মিললে ধর্মঘট প্রত্যাহার করা হবে। যদি আগের দামে তেলের ফুয়েল রেট নিয়ে চলে আসে, অবশ্যই সাথে সাথে আমাদের গাড়ি চলবে, আমাদের ধর্মঘট আর থাকবে না। আমাদের কর্মসূচি তখন আমরা বন্ধ করব, কিন্তু এখন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত আছে, এটা চলবে। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানী বাসভবনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকার সবসময় জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে। অনিচ্ছা সত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে আলোচনা হবে। মূল্য সমন্বয়ের অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের। পরে তিনি পরীক্ষার্থী, চাকরিপ্রার্থী ও পণ্য পরিবহন সহ জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সেখানে পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। দেশের ডিজেলের মূল্য প্রতিবেশী দেশের চেয়ে কম, তাই পাচার রোধে সরকার দাম বাড়িয়েছে। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। গত এক বছরেই 1147 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, এবং যেহেতু পার্শ্ববর্তী দেশে এই জ্বালানি তেলের মূল্য অনেক কম এবং পাচারও হয়ে যাচ্ছে, এটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই সরকার দাম বাড়িয়েছে। এই ব্যাপারে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য এবং এটার অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটি সুযোগ হিসাবে কেউ যেন ব্যবহার না করে। পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় সরকার উচ্চ হারে তেল বিক্রি করে গত 6 বছর ধরে প্রায় 63,000 কোটি টাকার বেশি আয় করেছে। 23% তেলের মূল্য বৃদ্ধি করা আত্মঘাতী সিদ্ধান্ত বলেও দাবি তাদের। তেলের দাম বাড়ানোর প্রক্রিয়াও অবৈধ এবং পরিবহন মালিকদের ভাড়া বাড়ানোর দাবিও অযৌক্তিক বলে উল্লেখ করেন তিনি। জ্বালানি খাতে মূল্য না বাড়িয়েও 6,000 কোটি টাকা বছরে ভর্তুকি দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে বলেও দাবি সমিতির মহাসচিবের।
আমরা শঙ্কাবোধ করছি তারা এই 15 টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে তারা ভাড়া কি পরিমাণ বাড়িয়ে নেবে, দেশের সংকটাপন্ন জনসাধারণকে আবার কি পরিমাণ দুর্ভোগে ফেলবে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। এরই মধ্যে কিছুটা বেড়েছে সব সবজির দাম। পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারে গতকালের তুলনায় শসা, করলা, বেগুন, গাজর বিক্রি হচ্ছে কেজিতে 5 থেকে 10 টাকা বাড়তি দামে। এছাড়াও শীতকালীন সবজি, ফুলকপি, পাতাকপি বিক্রি হচ্ছে 40 টাকার ওপরে। দাম বেড়েছে পুঁইশাক, লাল শাক, পালং শাকেরও। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি প্রয়োজন বলে জানান ক্রেতারা। ঝামেলা হয়েছে আর এই যে ভাড়া অনেক বেশি চাই, ওই যে দেখেন না ভাড়া দিতে চাই, ব্যাপারী ভাড়া নেয় না। ড্রাইভার গাড়ি ঘুরে আইছে, চাক্কা খয়েছে, ইঞ্জিল খয়েছে, এখন ড্রাইভার বেতন নিলে আর ওই মালিক টাকা পাবে না। খুচরা পাইকার এরা আসতে সমস্যা, মাল নিয়ে যাবে কি করে, গাড়ি ঘোড়া নাই। ধর্মঘটের জন্য গাড়ি ঘোড়া নাই, মানুষ আসা যাওয়া করতে পারে না, অনেক সমস্যা। এই ঝামেলার কারণে দেখা গেল যে কিছু কিছু মালের দাম বেড়ে গেছে। ধর্মঘটের সবজির বাজারে প্রভাব নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় সবজির বাজারে কতটা প্রভাব পড়েছে আর সবজি বিক্রেতারা কি বলছেন? আমি সকালে ছিলাম বগুড়ার মহাস্থান বাজারে, যেটি উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার। সেখানে যে দর আমি দেখতে পেয়েছি তার প্রায় দ্বিগুণ দাম হলো খুচরা বাজারগুলোতে পড়েছে। আমি এখন যে বাজারটিতে, এটি বগুড়া শহরের ভিতরে একটি কাঁচা বাজারের এখানে প্রায় শহরের সব ধরনের লোকই কেনাকাটা করে। আমি সকালে মহাস্থানে যে মূলা দেখেছি 8 থেকে 900 টাকা মন, সেই মূলা এই বাজারে এসে বিক্রি হচ্ছে প্রায় 1600 টাকা মন। একইভাবে অন্যান্য সবজিগুলোর ক্ষেত্রেও আমি দামের এই বড় পার্থক্য দেখতে পেয়েছি। বিশেষ করে যদি ফুলকপি ধরা হয়, যেটি শীতের অন্যতম একটি সবজি, সেই সবজি আমি মহাস্থান বাজারে দেখেছি 1600 টাকা মন, সেটি এই বাজারে বিক্রি হচ্ছে 24 থেকে 2500 টাকা মন। অর্থাৎ বেশ বড় অঙ্কের একটি পার্থক্য আমি সব সবজি বাজারেই দেখতে পাচ্ছি। আর বিক্রেতারা, যারা বিশেষ করে পাইকারি বিক্রেতা রয়েছেন, তারা বলছেন যে তাদের খরচ বেশ খানিকটা বেড়ে গেছে, পরিবহন খরচ। কারণ যেখান থেকে ছোট ছোট ট্রাক বা অন্যভাবে আনার সুযোগ রয়েছে সবজি মহাস্থান হাট বা খুচরা বাজারগুলোতে, সেখানে তারা এই মুহূর্তে সেটি পাচ্ছে না। ভিন্নভাবে তাদেরকে আনতে গিয়ে প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এই পরিবহন ধর্মঘটের প্রভাব সবজি বাজারে ব্যাপকভাবে পড়েছে। আর মহাস্থান বাজার, যেখান থেকে সবজি যায় রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব জেলাতেই, সেখানে আজকে সবজির বাজারের বড় পার্থক্য দেখতে পেয়েছি আমি কেনা বেচার ক্ষেত্রে। আর এখানে যারা দীর্ঘদিন ধরে পাইকারি কেনা বেচার সাথে রয়েছেন, তাদের একজন ইব্রাহিম আমাকে জানিয়েছেন যে তার ট্রাক প্রতি খরচ বেড়েছে প্রায় 5000 টাকার মতো। এটি রাজধানী পর্যন্ত, এর বাইরেও চিটাগং বা অন্যান্য জায়গাতেও 3 থেকে 5000 টাকা পর্যন্তই পরিবহন খরচ বেড়ে গেছে। আর এই কারণে তিনিও যেটি করছেন যে পাইকারি বাজারের দাম কেনা যাই থাক না কেন, তিনিও সেখানে তার এই খরচটাকে সংযুক্ত করেছেন। সব মিলিয়ে বলা যায় যে এই পরিবহন ধর্মঘটের প্রভাব শুধু সবজি বাজার নয়, নিত্য প্রয়োজনীয় সব জিনিসের উপরেই পড়েছে। এমনকি যেটি প্রতিদিন মানুষ কিনতে হচ্ছে, চিনি, ডাল, নুন, তেল, সেগুলোর উপরেও এর প্রভাব পড়েছে। কারণ গত কয়েকদিন, 2 দিন অন্তত বগুড়ার বাজারে এসব সরবরাহ স্বাভাবিক হয়নি বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। সব মিলিয়ে খুচরা এবং পাইকারি বাজারে পণ্যের পার্থক্য বেশ বলা যায় যে 3 থেকে 400 টাকা পর্যন্ত প্রতি মনে সব ক্ষেত্রেই রয়েছে। তবে সবজির বাজারে চড়া মূল্য হওয়ার কারণ মূলত পরিবহন কস্ট বেশি বলেই পাইকারি এবং খুচরা বিক্রেতারা আমাদেরকে বলছেন। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। পরিবহন ধর্মঘটের মধ্যেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির প্রথম শিফটের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টায় শেষ হয় 2 ঘন্টার এই পরীক্ষা। দুপুর 2টা থেকে বেলা 4টা পর্যন্ত হবে দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা। এদিকে ধর্মঘটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন অনেকে। আবার অনেক পরীক্ষার্থী ঝুঁকি এড়াতে অনেক আগে থেকেই কেন্দ্রের সামনে ভিড় করেন সকালে। গত 20 ও 21 অক্টোবর বুয়েটে ভর্তির প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর 26 অক্টোবর এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষা দিতে তো এমনিতে আমরা একটু প্রেসারে থাকি, তো যদি না যাইতে পারি, যথাসময়ে না পৌঁছাইতে পারি, তো ওইটা নিয়ে অনেক টেনশন তো হয়। আমি সময় হাতে রেখে বেরোছিলাম যেন রিক্সা বাস কিনে যেটা পাই চলে আসবো, কিন্তু অনেকেই দেখা যাবে ঢাকার বাইরে থেকে আসার কথা ছিল, পরিকল্পনা ছিল হয়তো আগের দিন আসবে, কারণ ঢাকায় থাকার কোনো জায়গা নাই। তো তাদের জন্য সাডেনলি যখন এই ধর্মঘটটা পড়ে যায়, সেটা ছিল খুবই বিব্রতকর পরিস্থিতিতে। ধর্মঘটটা দিল পরীক্ষার সময়, এ কারণে আমাদের তো সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও পিছাই গেছে। আজকে আমাকে গাড়ি ভাড়া করে, একটা আলাদা প্রাইভেট কার ভাড়া করে অনেক অর্থ খরচ করে আসতে হয়েছে। তো এখানে আমার টাকার অপচয়, তারপরে আমি আসতে পারবো কিনা ঠিকভাবে, একটা টেনশন।
সবকিছু মিলে তারপরও ভিতরের পরিবেশ যথেষ্ট ভালো ছিল। 6 বছরে দুর্নীতি সংশ্লিষ্ট বিদেশে পাচার হওয়া 1167 কোটি টাকা জব্দ করতে পেরেছে দুদক। কানাডা, অস্ট্রেলিয়ায় ও সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকের 29টি অ্যাকাউন্টে ছিল এসব টাকা। দুদক বলছে বিদেশে পাচার আরও 1000 কোটি টাকা জব্দের প্রক্রিয়া চলছে। তবে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে দেশ থেকে বিভিন্ন খাতে বছরে পাচার হয় অন্তত 53,000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল কানাডায় পাচার করেছিল প্রায় 24 কোটি টাকা। সেই টাকায় কেনা হয়েছিল বাড়ি। কিছুদিন পরে বাড়িটি বিক্রি করে সেই টাকা পাচার করা হয় অস্ট্রেলিয়ায়, সেখানেও কেনা হয় বাড়ি। স্বাস্থ্য খাতের দুর্নীতির এসব টাকা বিভিন্ন দেশে পাচার হলেও শেষ রক্ষা হয়নি। কানাডা ও অস্ট্রেলিয়ায় আফজালের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের জন্য অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার বাড়িটিও জব্দের প্রক্রিয়ায় আছে। দেশে বিদেশে সব অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে গত বছর আফজালকে আত্মসমর্পণে বাধ্য করে দুদক। আরও কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে একই পদ্ধতি অনুসরণ করছে দুদক। এর মধ্যে এখন পর্যন্ত রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা কর্মচারী সহ অন্তত 1 ডজন ব্যক্তি রয়েছে। তবে গ্রেপ্তার বা আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের নাম প্রকাশ করবে না গোয়েন্দারা। দুর্নীতি শুধু দুর্নীতিবাজকে শাস্তি দেওয়া না, রাষ্ট্রের অর্থ বা জনগণের অর্থ যদি কেউ পাচার করে অন্য দেশে নেয় সেটা রিকভার করার চেষ্টাও তো থাকে, যেহেতু আমাদের রাষ্ট্রের সম্পদ। দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা টিআইবি বলছে দুদকের এই কাজ প্রশংসাযোগ্য, কিন্তু পাচার হওয়া টাকার তুলনায় জব্দের অর্থ খুবই সামান্য। যারা অর্থ পাচারের সাথে জড়িত তারা মোটামুটিভাবে তাদের একটা বিশাল অংশই প্রভাবশালী এবং ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিভিন্নভাবে, যে কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থাগুলো নিতে দেখা যায় না। এখন পর্যন্ত দুদকের মামলায় সিঙ্গাপুর থেকে আরাফাত রহমান কোকর পাচার করা 21 কোটি টাকা ছাড়া আর কোনো টাকা ফেরত আনা সম্ভব হয়নি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আকাশে পাখা মেলার অপেক্ষায় নতুন 2টি বেসরকারি এয়ারলাইন্স। এ নিয়ে দেশে এয়ারলাইন্স কোম্পানির সংখ্যা দাঁড়াবে 5। এতে আকাশপথে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এয়ারলাইন্সগুলোকে টিকে থাকার স্বার্থেই যাত্রী সেবার মান নিশ্চিত করতে হবে। লাল সবুজের পতাকা বহন করে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পাখা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 21টি উড়োজাহাজ। আর শুধু দেশের আকাশেই বিচরণ করছে নভ এয়ারের 7টি বিমান। এছাড়াও দীর্ঘদিন ধরেই দেশ বিদেশে বিচরণ করছে ইউএস বাংলার 14টি উড়োজাহাজ। আরও 7টি বিমান বহরে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির। এ অবস্থায় ফ্লাই ঢাকা ও এয়ার এস্ট্রা নামে নতুন 2টি এয়ারলাইন্স আকাশে ওড়ার অপেক্ষায় আছে। এরই মধ্যে কোম্পানি দুটিকে ছাড়পত্রও দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এই টাইমলাইনে যদি আমরা থাকি, আমাদের টার্গেট হচ্ছে ফেব্রুয়ারি 2022-এর মধ্যে কমার্শিয়াল ফ্লাইট শুরু করার। মাঝখানে 4 মাস সময়, 4 মাস সময়টা এই যে কাজগুলো মাঝখানে আছে এটা করবার জন্য মোটেই লম্বা সময় না। নতুনদের চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে পুরাতন কোম্পানিগুলো। তাদের মতে নতুন এয়ারলাইন্স আসায় প্রতিযোগিতা বাড়বে। ব্যবসায় নিতে হবে নতুন পরিকল্পনা। এখানে শর্ট টার্ম প্ল্যান, ইন্টারমিডিয়েট প্ল্যান, লং টার্ম প্ল্যান অনেক কিছু আছে, স্ট্র্যাটেজি, অ্যাকশন প্ল্যান, এগুলো থাকবেই। আর নতুনটা তো আসবেই, আমরা সাধুবাদ জানাই। কম্পিটিশন ডেফিনেটলি থাকবে, সেটা যে সার্ভিস কম্পিটিশন অ্যাকচুয়ালি, যে যত ভালো সার্ভিস দিবে, যে অন টাইম পারফরমেন্সটা বজায় রাখতে পারবে। নতুন এয়ারলাইন্সকে টিকে থাকতে হবে আসলে আমাদের সাথে সার্ভিসটাকে কম্পিটিশন করেই। নতুন 2টি এয়ারলাইন্সের কার্যক্রম শুরুর প্রক্রিয়াকে এভিয়েশন খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলছে বিশেষজ্ঞরা। তাদের মতে দেশে এভিয়েশনের বাজার বাড়ায় কোম্পানিও বাড়াতে হবে। বিমান ভালো যারা আছেন তারা এবং এয়ারপোর্টে যেসব বোর্ডিং পাস ইস্যু করেন, যারা ব্যাগেজটা হ্যান্ডেল করেন, এইখানে যারা সুন্দর ম্যানেজমেন্ট করতে পারবে তারা কিন্তু এগিয়ে যাবে, প্লাস টিকিটের প্রাপ্তি। গত 20 বছরে আকাশপথে দেশের বাজার 5 লাখ থেকে বেড়ে 20 লাখে পৌঁছেছে। নতুন কোম্পানি বাজারে এলে এ সংখ্যা 25 লাখে পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে প্রথম মেট্রো রেল প্রকল্পে সার্বিক কাজের অগ্রগতি হয়েছে 68.49 ভাগ।
8টি প্যাকেজের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। এর মধ্যে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2012 সালের 18 ডিসেম্বর। প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের 6 জুন। এই প্রকল্পের দৈর্ঘ্য 20.1 কিলোমিটার। 24 সেট ট্রেন থাকছে, প্রত্যেক সেটে 6টি করে বগি থাকবে। ঘণ্টায় গতিবেগ 100 কিলোমিটার। উভয় দিকে ঘণ্টায় 60,000 যাত্রী পরিবহন করবে এই মেট্রো রেল। প্রকল্প ব্যয় প্রায় 22,000 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন 5,390 কোটি 48 লাখ টাকা। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার কাছ থেকে ঋণ নিয়েছে 16,594 কোটি 59 লাখ টাকা। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে এক অন্তঃসত্ত্বা রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় ত্রুটি, হাসপাতালের অসহযোগিতা সহ বিভিন্ন অভিযোগ করেছেন স্বজনরা। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। স্বজনরা জানান, নাসরিন আক্তারের গর্ভপাতের লক্ষণ দেখা দেয়ায় গত 29 অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসকরা রোগীকে শঙ্কামুক্ত জানালেও একদিন পর স্বজনদের না জানিয়ে হঠাৎ অপারেশন থিয়েটারে নেয়। এরপর থেকে গত 5 দিন আইসিইউতে রাখা হয় নাসরিন আক্তারকে। শুক্রবার সন্ধ্যায় মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, রোগী আরও আগে মারা গেলেও তাদেরকে সঠিক তথ্য জানানো হয়নি। স্বজনদের এমন অভিযোগ ও দেন দরবারের পর হাসপাতাল কর্তৃপক্ষ 3,71,000 টাকা বিল কমিয়ে 50,000 টাকা নেয় বলে জানায় স্বজনরা। রবিবার 12টা বাজে করছে, অপারেশন করছে, ওইটা তো ভুল অপারেশন করছে, লিক করে রাখছে। এখন প্রচুর ব্লিডিং হয়েছে। তারপরে তারা না পারতে আইসিইউতে ঢুকাই দিয়েছে। আইসিইউতে খালি কয়েল রক্ত দেন না হলে 200 জন মানুষ আসছে। বিল আসছে 4,71,000 টাকা, শুধু আপনার হসপিটালের বিল, উইদাউট আপনার মেডিসিন সব আমরা বাইরে থেকে দিয়েছি। আজ থেকে শুরু হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক করোনার টিকা দেয়া। সারা দেশের 14,000 ক্লিনিকে চলবে এই গণটিকা কর্মসূচি। সারা দেশের প্রতিটি ক্লিনিক থেকে সিনোফার্মের 500 টিকা দেওয়া হচ্ছে। স্থানীয় ব্যবস্থাপনায় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে কর্মসূচি। লক্ষ্মীপুরে 173টি কমিউনিটি ক্লিনিকে সকাল 9টা থেকে টিকা দেওয়া শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা যায় সাধারণ মানুষদের। কোনো ধরনের ঝামেলা ছাড়াই প্রত্যন্ত গ্রামে টিকা নিতে পেরে খুশি গ্রহীতারা। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এই টিকাদান কর্মসূচি চলবে আগামী 1 সপ্তাহ। এদিকে টাঙ্গাইলে 428টি ও যশোরে 111টি কমিউনিটি ক্লিনিকে সকাল থেকে দেওয়া হচ্ছে টিকা। চাহিদা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে টিকা পাঠাবে জেলা ইপিআই সেন্টার। তদারকি করবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। টিকার এসএমএসও পাঠাবে তারাই। নিবন্ধন করে যারা টিকার অপেক্ষায় আছেন তারাই এসএমএস পাবেন। নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। দেখছেন বিরোধীহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। মাত্র 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে পাবনা মানসিক হাসপাতাল। 650 পদের 200 ফাঁকা, চিকিৎসা সেবা ব্যাহত। পাঁচ বছরেও নিষ্পত্তি হয়নি সাঁওতালদের জমি নিয়ে চিনিকলের সাথে বিরোধ। একই জমিতে ইপিজেড স্থাপনের ঘোষণায় ক্ষোভ। শরীয়তপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমর্থকদের হামলায় এক চেয়ারম্যান প্রার্থী সহ 12 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে রুদ্রকর ইউনিয়নের শুভচনী বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রচারণা শেষে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে সভা করছিলেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালী। হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তবে সিরাজুলের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালী ও তার সমর্থকেরা এই হামলা চালিয়েছে। হামলায় আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই সিরাজুল ইসলাম ঢালীকে ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউপি সদস্য মতিউর রহমান মতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মাঝগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের স্বজনরা জানায়, শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি ইউপি সদস্য মতিউর রহমান মতি। এরপর তার মোবাইল ফোনটি বন্ধ পায় স্বজনরা। আজ সকালে মাঝগ্রাম এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যু রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে 50তম জাতীয় সমবায় দিবস।
এ উপলক্ষে সকালে ঝিনাইদহ ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা শেষে সফল সমবায়দের মাঝে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক। গোপালগঞ্জ জেলা সমবায় ইউনিয়ন অফিস চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে জেলা সমবায় অফিসে আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এছাড়া নড়াইল, রাজবাড়ী, যশোর সহ বিভিন্ন জেলায় র্যালি, আলোচনা সভা ও অন্যান্য আয়োজনের মধ্যে পালিত হচ্ছে দিবসটি। ঘন ঘন জোয়ার ভাটা সহ প্রাকৃতিক বৈরিতায় বরিশাল বিভাগের 91টি নদীর অন্তত 123টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জরুরি কিছু ব্যবস্থা নেওয়া হলেও তা কাজে আসছে না বলে দাবি কবলিত এলাকার মানুষের। তবে সমস্যা সমাধানে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুষ্ক মৌসুমেও বরিশালের বিভিন্ন জায়গায় এভাবে ভাঙছে কীর্তনখোলা। প্রতিদিন বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। কেবল কীর্তনখোলা নয়, একই অবস্থা আড়িয়ালখা, কালাবদর, কারখানা, সন্ধ্যা, সুগন্ধা সহ বরিশাল বিভাগের অন্তত 91টি নদীর তীরবর্তী এলাকায়। অন্তত 123টি পয়েন্টে ভাঙন দেখা দিলেও তীব্রতা বেশি 8টি পয়েন্টে। জোয়ার এবং ভাটার যে ডিফারেন্সটা খুব বড় লেভেলের ডিফারেন্স থাকে, এই কারণে নদীর পার ভেঙে যায় এবং নদীর যে ওয়েভ অ্যাকশন সময়ে সময়ে নদীর তলদেশে গভীরতা বৃদ্ধি পায় এবং নদীর অপোজিটে থাকা যে চর, সে চর ক্রমশ এগিয়ে আসলে নদীর পার ভাঙে। ক্ষতিগ্রস্তরা বলছেন ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করলেও তা কাজে আসছে না। কারেন্টের ওই লাইন আছে, লাইন লইয়া কাল হিজিয়ে গাছপালা লইয়া কাল তলে গেছে, এগুলো লইয়া রাস্তা লইয়া একবার ডেবে যায়। এই যে বস্তা ফেলাইতেছে না, ডেবে যাইতেছে লইয়া। এখন তুই ব্লক টলক খালাইলে তাহলে এই গ্রামের লোক থাকতে পারবে শান্তিতে। ভাঙন ঠেকাতে একটি প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাস্তবায়নের পথে দুটি বড় প্রকল্প নেওয়া হয়েছে, আরও 16টি প্রকল্প। এই দুটো প্রজেক্ট ইনশাল্লাহ অনুমোদন হলে আমার ধারণা এই এলাকায় নদী ভাঙন অনেকটাই আমরা সংরক্ষণ করতে পারবো এবং এই এলাকার মানুষের তারা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে বলে আমি আশা করি। বরিশাল অঞ্চলে নদী ভাঙন বাড়ার পেছনে জোয়ার ভাটার তারতম্য, অতিবৃষ্টি, স্রোতের তীব্রতা বেড়ে যাওয়া সহ নানা কারণকে দায়ী করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নির্বিচারে চলছে হিজল করচ বন নিধন। এতে হুমকিতে পড়েছে এখানকার জীববৈচিত্র্য। এই অবস্থা চলতে থাকলে হাওরে অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কা পরিবেশ আন্দোলনকারীদের। রামসার সাইটের স্বীকৃতিপ্রাপ্ত তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার টাঙ্গুয়ার হাওর 12,656 হেক্টর ভূমি নিয়ে বাংলাদেশে সুন্দরবনের পরেই এটির অবস্থান। কিন্তু কিছু অসাধু ব্যক্তির জন্য জৌলুস হারাতে বসেছে প্রাকৃতিক সৌন্দর্যের এ হাওরটি। প্রতিনিয়তই সেখানে নিধন করা হচ্ছে হিজল করচ বন। বিভিন্ন জলমহলে ব্যবহারের জন্য রাতের আঁধারে কেটে নেওয়া হয় এসব গাছ। স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবেই বন উজাড় হচ্ছে দাবি স্থানীয়দের। গাছ কাইটা নিচে নিয়ে যে মাটি নামরে ফেলাইছে, বুঝছেন? এই যে আর হিজল গাছ, খরচ গাছ, এরা কাইটা খাডা নিয়ে এই যে মাটি নামরে ফেলা। পাখিও তো আগে অনেক অতিথি পাখি ছিল, এখন অতিথি পাখিও নাই। মানে টোটালি গাছই কাটিয়া নিয়ে কি, কিন্তু প্রশাসন তো এগুলো দেখে না। নির্বিচারে গাছ কাটা চলতে থাকলে অস্তিত্ব সংকটে টাঙ্গুয়ার হাওর পড়বে শঙ্কা পরিবেশ কর্মীদের। হাওরের যে গাছগুলো কাটা হইতেছে, এটা টাঙ্গুয়ারের জন্য অত্যন্ত বিপর্যয় ডেকে আনতেছে। টাঙ্গুয়ার হাওর ধ্বংসের দ্বার প্রান্তে গাছ কেটে অন্য বিলের ইজারাদাররা এখান থেকে গাছ কেটে নিয়ে কাঠা দেয়, এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি। আমরা চাই এইসব অপকর্ম বন্ধ হোক। হাওরে গাছ নিধন ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি সেখানেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল সহকারী কমিশনার ভূমিগণকে সতর্ক করে দিয়েছি যে কোনো সরকারি গাছ যেন কেউ কেটে নিতে না পারে, সে ব্যাপারে সকলে সতর্ক থাকবে। 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। সেখানে রয়েছে 150 প্রজাতির উদ্ভিদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জনবল চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মানসিক রোগের চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালের কার্যক্রম। মাত্র 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে ইনডোর আউটডোরের কার্যক্রম। বারবার জানিয়েও সংকট সমাধান হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশের একমাত্র বিশেষায়িত মানসিক চিকিৎসালয় পাবনা মানসিক হাসপাতাল, যেখানে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আপনজন হয়ে ওঠেন কর্তব্যরত নার্সরা। স্নেহ মমতায় আগলে রাখেন রোগীদের। তবে জনবল সংকটে দীর্ঘদিন ধরে হাসপাতালটির রুগ্নদশা। চিকিৎসক, নার্স, সুইপার থেকে শুরু করে হাসপাতালের কোনো পদেই চাহিদা অনুযায়ী লোকবল নেই। মোট 643টি পদের মধ্যে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে 201টি পদ, আর বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র 3 জন। ফলে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। আমি যে কাগজ জমা দিয়ে বসেই রয়েছে, আর আমার পাশে যারা জমা দিচ্ছে তারা দেখে বাইক হয়েছে। বহির্বিশ্বে প্রত্যেকটা ওয়ার্ডে 5টা রোগীর জন্য একটা করে নার্স থাকে, যাতে করে তারা নার্সিং কেয়ারটা আরও ভালোভাবে পায়। সেক্ষেত্রে আমাদের এখানে সেটা হয় না। হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাত্র 3 জন চিকিৎসকের পক্ষে 500 শয্যার হাসপাতাল সামলানো প্রায় অসম্ভব বলে জানান তারা। 3 জন মিলে ইনডোর আউটডোর ম্যানেজ করা ডিফিকাল্ট ব্যাপার, যা আমাদের অনেক সময় নাভিশ্বাস উঠে যায়। যেমন হয়তো বা আমাকে হসপিটালে ইনডোরে রোগী একটা খারাপ, সেটাকে ম্যানেজ করে আবার আউটডোরে যেতে হয়। কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক নিয়োগ সহ জনবল সংকটের বিষয়টি নিয়ে বারবার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, ওনারা আশ্বাস দিচ্ছেন, এবং আমার বিশ্বাস যে কোনো সময় আমাদের এই পদগুলো পূরণ হয়ে আসবে। 1957 সালে পাবনা শহরের শীতলাই হাউসে অস্থায়ীভাবে গড়ে তোলা হয় মানসিক হাসপাতাল। এর 2 বছর পর তা স্থানান্তর করা হয় হেমায়েতপুরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 5 বছরেও নিষ্পত্তি হয়নি সাঁওতালদের সাথে রংপুর চিনি কলের জমি নিয়ে বিরোধ। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে রয়েছে ক্ষোভ। এর মধ্যে বিরোধপূর্ণ ওই জমিতে ইপিজেড স্থাপনের ঘোষণায় সম্প্রতি আবারও আন্দোলনে নেমেছে সাঁওতালরা। 2016 সালের 6 নভেম্বর গোবিন্দগঞ্জের কাটামোড়ে সাহেবগঞ্জ বাগদা ফার্মে আখ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে নিহত হন 3 জন সাঁওতাল। 5 বছর আগে ঘটে যাওয়া এই হামলা ও নিহতের ঘটনায় দায়ের করা মামলায় নেই উল্লেখযোগ্য অগ্রগতি। পিবিআই এর দাখিল করা চার্জশিটের পর এবছরের জানুয়ারিতে সিআইডি জমা দেওয়া চার্জশিটেও নারাজি দিয়েছে বাদীপক্ষ। পিবিআই এর পর সিআইডি তদন্ত একটা প্রতিবেদন জমা দেয়, যেটা ওই সিআইডিরই অনুরূপ ছিল, যেটা আমাদের কাছে কারোর কাছে গ্রহণযোগ্য ছিল না বা কাম্যও ছিল না। আমাদের যে এই যে হত্যা হলো, এই উচ্ছেদ হলো, এর বিচার হবে কিনা এটা না আমরা খুবই শঙ্কিত। এদিকে সম্প্রতি চিনিকলের ওই বিরোধপূর্ণ জমিতেই ইপিজেড স্থাপনের ঘোষণায় আবারও আন্দোলনে নেমেছে সাঁওতালরা। 3 ভাইয়ের রক্ত গেছে, আমরা লাশ দেখেছি। যদি আরো লাশ দেখতে চাই, দেখবে, আমরা লাশ দিব, আমাদের জীবন দিব, কিন্তু কোনোদিন আমরা ইপিজেড করতে দিব না। দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি মানবাধিকার কর্মীদের। সাঁওতাল পল্লীতে আমরা 7 দফা দাবি এবং দাবির বাস্তবায়ন চাই। ইপিজেড যেন সেখানে সাঁওতাল পল্লীতে সাঁওতালদেরকে উচ্ছেদ করে 3 ফসলি জমিতে যেন ইপিজেড না করা হয়। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে এবারের সাঁওতাল হত্যা দিবসের কর্মসূচি আমরা পালন করব। নারাজি পিটিশনের উপর এবছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছে শুনানি। আগামী 7 ডিসেম্বর আদেশের দিন ধার্য করেছে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জলবায়ু পরিবর্তন রোধে গ্লাসগো সহ যুক্তরাজ্যের বড় শহরগুলোতে বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। বিক্ষোভে COP26-কে ব্যর্থ বলেছেন গ্রেটা থানবার্গ। সম্মেলনকে কেবল একটি জনসংযোগ কর্মসূচি বলে আখ্যা দেন এই পরিবেশবাদী। 2 দিনের কর্মসূচিতে আজ গ্লাসগো সহ যুক্তরাজ্যের 10টি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে তাদের। শুক্রবার স্কটল্যান্ডের কেলভিন গ্রোভ পার্কে জড়ো হয় প্রায় 10,000 মানুষ। বৈশ্বিক উষ্ণায়ন রোধে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের উপর চাপ বাড়াতে এই বিক্ষোভ। তরুণ পরিবেশবাদীদের এই কর্মসূচির নাম ফ্রাইডেজ ফর ফিউচার। সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থানবার্গের নেতৃত্বে আন্দোলনে অংশ নেয় স্কুলের শিশুরাও। গ্লাসগো স্কোয়ার ও গ্লাসগো সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় জড়ো হয় তারা। মূল দাবি, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত। এবারের পরিবেশ সম্মেলন এখন আর জলবায়ু সম্মেলন নয়, এটি শুধুমাত্র 2 সপ্তাহ ব্যাপী ব্যবসায়িক আলোচনায় পরিণত হয়েছে।
সম্মেলনে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি যাতে বিশ্বের ক্ষতিগ্রস্ত মানুষেরা উপকৃত হতে পারে। তারা বঞ্চিতই থেকে যাচ্ছে। এবারও মিথ্যা প্রতিশ্রুতি শুনিয়ে যাচ্ছে বিশ্ব নেতারা। যার যার জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে, কারণ বিশ্ব নেতারা জলবায়ু সংকট ঠেকাতে বরাবরই ব্যর্থ। শনিবারও গ্লাসগো সহ যুক্তরাজ্যের 10টি বিমানবন্দরে বিক্ষোভের কথা জানিয়েছেন পরিবেশবাদীরা। গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস উপলক্ষে এই দিন 50,000 মানুষের মিছিল কেলভিন গ্রোভ পার্ক ছেড়ে গ্লাসগো গ্রিনে যাবেন বলে জানানো হয়েছে। মিছিলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ এবং নানা বিধিনিষেধের কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। এতে শহরের যানজট ও ভ্রমণ বিঘ্ন ঘটবে বলেও সতর্ক করা হয়েছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনা একদিনে 7,688 জনের প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 5 লাখের বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো 50,53,000। বিশ্বজুড়ে মোট আক্রান্ত হয়েছে 24,98,00,000 রোগী। 7 দিনে বিশ্বে করোনায় আক্রান্তের হার বেড়েছে 3 ভাগ, তবে মৃত্যু কমেছে 5%। বিশ্বে আবারও করোনার নতুন এপিসেন্টারে পরিণত হয়েছে ইউরোপ। অন্যান্য মহাদেশে সংক্রমণ ও মৃত্যু কমলেও এই মহাদেশে প্রতিদিনই হচ্ছে রেকর্ড। এই অবস্থায় 2022 সালের শুরুতেই ইউরোপে করোনায় মৃত্যু 5 লাখ ছাড়াতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক সপ্তাহে ইউরোপে 9% বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এর মধ্যে সংক্রমণের দিক দিয়ে এগিয়ে আছে মাল্টা। সেখানে এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 129%। অন্যদিকে প্রাণহানিতে এগিয়ে আছে লুক্সেমবার্গ। দেশটিতে এক সপ্তাহে প্রাণহানির হার বেড়েছে 500 ভাগ। এছাড়া বিশ্বে 24 ঘন্টায় রাশিয়ার সর্বোচ্চ 1192 জনের প্রাণহানি হয়েছে। দেশটিতে গত এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 7%, আর প্রাণহানি বেড়েছে 6 ভাগ। রাশিয়ায় দৈনিক শনাক্ত হচ্ছে 40,000-এরও বেশি রোগী। জার্মানিতেও উদ্বেগজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে 35,806 জন। এই অবস্থায় দেশটিতে চতুর্থ ঢেউ সামাল দেওয়ার জন্য প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম বাড়ানো হয়েছে। বিশ্বে করোনায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ 84,846 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গত এক সপ্তাহে প্রাণহানি কমেছে 16 ভাগ। এদিকে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে 12 বছর বা তার বেশি বয়সী 90% নাগরিক টিকা পেলে বিদেশ ভ্রমণের বিধিনিষেধ শিথিল করা হবে। টিকা কার্যক্রম নিয়ে সরকারি বিধিনিষেধের প্রতিবাদে মেলবোর্নে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ। আবুধাবিতে ম্যাচ শুরু বিকেল 4টায়। রাত 8টায় শারজায় ইংল্যান্ড সাউথ আফ্রিকার রোমাঞ্চকর লড়াই। বাংলাদেশের বিপক্ষে বড় জয় আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের সুযোগ অজিদের। ওপেনিংয়ে ফিঞ্চ, ওয়ার্নার আছেন দুর্দান্ত ছন্দে। পেস আক্রমণে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডরা ধারাবাহিক। সাথে জাম্পার ঘূর্ণি সামলানোর চ্যালেঞ্জ ধুঁকতে থাকা উইন্ডিজের। অন্যদিকে আসর থেকে ছিটকে যাওয়া উইন্ডিজের সুযোগ জয় দিয়ে শেষটা রাঙানোর। সাথে ব্রাভোর আন্তর্জাতিক কেরিয়ারের ইতিটা সুখকর করতে মুখিয়ে গেইল পোলার্ডরা। ইংল্যান্ড সাউথ আফ্রিকার রোমাঞ্চকর লড়াই রূপ নিয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। 4 জয় শেষ 4-এর স্পট অনেকটাই পাকা ইংলিশদের। মোমেন্টাম ধরে রাখতে ইংল্যান্ডকে আত্মবিশ্বাসী করছে বাটলার রয়দের ছন্দ। শুরুটা হার দিয়ে করলেও টানা 3 জয় শেষ 4-এর লড়াইয়ে টিকে আছে সাউথ আফ্রিকা। জয়ের সাথে প্রোটিয়াদের থাকতে হবে অস্ট্রেলিয়ার হারের প্রার্থনায়। অজিরা জিতলেও থাকবে কঠিন সমীকরণ মেলানোর সুযোগ। সেক্ষেত্রে নেট রান রেট গড়ে দিবে পার্থক্য। ম্যাচ পরে হওয়াতে হিসেবটা স্পষ্ট হবে সাউথ আফ্রিকার কাছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে আজকের 2টি ম্যাচ প্রসঙ্গে আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। সাউথ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া সেমি নিশ্চিত করবে কে, জানা যাবে আজ। কঠিন দুটো ম্যাচ রয়েছে, রোমাঞ্চকর ম্যাচের আভাস দিচ্ছে, কারণ
অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের, অন্যদিকে সাউথ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার ম্যাচটা অবশ্যই ইম্পর্টেন্ট, অস্ট্রেলিয়ার রান রেটে এগিয়ে আছে, সবশেষ বাংলাদেশকে তারা হারিয়েছে বড় ব্যবধানে, এরপরেই কিন্তু রান রেটে অনেক এগিয়ে আছে এবং তারা চাইবে এই ম্যাচটাও একটু বড় ব্যবধানে জিতে সেমি নিশ্চিত করতে, কারণ সেমি নিশ্চিত করা তাদের জন্য একটু সুবিধা আছে এবং এগিয়ে রয়েছে এবং সেই সুবিধা তারা নিতে চাইবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের যে ধারাবাহিকতা বা তারা যে বিদায় নিয়েছে তাতে কিন্তু আশা অস্ট্রেলিয়া দেখছেই এবং ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে তারা এগিয়ে রয়েছে। খেলা হবে আবুধাবিতে, এই ম্যাচটা অবশ্যই ডে ম্যাচ হওয়াতে কিন্তু একেবারে বলা যায় যে ব্যাটিং বোলিংয়ের জন্য খুব একটা সমস্যা হবে না, সেটা মাথায় রেখে অস্ট্রেলিয়া মাঠে নামবে। যদিও পরিসংখ্যান বলছে অস্ট্রেলিয়া অনেকটা পিছিয়ে রয়েছে, কারণ 5 বারের মুখোমুখিতে 4টা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, সেই পরিসংখ্যান কিন্তু বিশ্বকাপের মঞ্চে কাজে দেবে না, কারণ বিশ্বকাপের পারফরমেন্স অনেকটা এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এখন দেখার অপেক্ষা যে অস্ট্রেলিয়া ম্যাচটা কীভাবে নেয় এবং কীভাবে ম্যাচটা তারা মোকাবেলা করে ওয়েস্ট ইন্ডিজে, কারণ ওয়েস্ট ইন্ডিজকে একটু সুযোগ দিলে কিন্তু তারা আবার এই ম্যাচ যে কোনো সময় যে কোনোভাবে জিততে পারে। অন্যদিকে সাউথ আফ্রিকাও চাইবে একটা বড় জয় দিয়ে সেমি নিশ্চিত করতে, কারণ তাদের সামনে রয়েছে ইংল্যান্ড, যদিও কাজটা সহজ নয়। ইংল্যান্ড এই আসরে সবচেয়ে ধারাবাহিক এবং ফাইনাল বা টুর্নামেন্ট জেতার জন্য কিন্তু তারা অনেকটা এগিয়ে রয়েছে, ফেভারিট রয়েছে। দেখা যাক এখন সাউথ আফ্রিকা, যদিও সাউথ আফ্রিকা অনেকটা পিছিয়ে পরিসংখ্যানে, সবশেষ 5 দেখাতে ইংল্যান্ডকে হারাতে পারেনি। শারজায় ম্যাচ সন্ধ্যায় এবং সেখানে অবশ্যই কন্ডিশন এবং উইকেটও বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এখন দেখার অপেক্ষা যে সাউথ আফ্রিকা এই ম্যাচটা কীভাবে নেগোশিয়েট করে এবং সেমিতে কে ওঠে, অস্ট্রেলিয়া নাকি সাউথ আফ্রিকা। অবশ্যই রোমাঞ্চকর দুটি ম্যাচের আভাস দিচ্ছে, দেখার অপেক্ষা ম্যাচ দুটো কেমন হয়। লা লিগায় রিয়াল মাদ্রিদের আতিথ্য নেবে রায়ো ভাইকানো। ম্যাচ শুরু রাত 2টায়। এর আগে সোয়া 9টায় সেল্টা ভিগোর মুখোমুখি হবে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতায় টানা 3 জয়ের খোঁজে রিয়াল মাদ্রিদ। লিগে লস ব্লাঙ্কোতের অবস্থান 11 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ। শীর্ষে ওঠার চ্যালেঞ্জে রয়েছে দলের ইনজুরির তালিকা। আক্রমণে বেনজেমা, ভিনিসিয়াসে আস্থা কোচ আনচেলত্তির। ভাইকানোর বিপক্ষে শেষ 5 দেখার সবকটিতে জয় গ্যালাক্টিকোদের। এদিকে সেল্টা ভিগোর বিপক্ষে বারওয়ানের অধীনেই আজ খেলবে বার্সেলোনা। 11 ম্যাচে কাতালানদের সংগ্রহ মাত্র 16 পয়েন্ট। টেবিলে 9 থাকা দলটির ইনজুরি সমস্যা গুরুতর। শিরোপার দৌড়ে টিকে থাকতে তাই ফাতি ডিপাইদের নিতে হবে বড় দায়িত্ব। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।